রিয়েলি ভেরি সরি, এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। পশ্চিমবঙ্গ কি শান্ত হবে না? অবিরত রক্তস্নাত বাংলা কি মুক্তি পাবে না এই অভিশাপের থেকে? যে ঘটনা ঘটল সেই ঘটনা আবার আমাদের ভাবাচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে চেষ্টা করে একটা সুস্থ নির্বাচন উপহার দিয়ে গেল ভারতের নির্বাচন কমিশন, কিন্তু তারপরে একটা নিষ্পাপ তরুণ যুবককে গুলি করে হত্যা করা হলো। কিন্তু এটা কি শুধুই একটা রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক হত্যা, নাকি এর পেছনে রয়েছে গভীরতম ষড়যন্ত্র? আমরা কোনো বিষয়কে খতিয়ে ভাবি না, আমরা কোনো বিষয়কে গভীর থেকে চিন্তা করি না। যদি করি তাহলে দেখব এই হত্যাটা শুধুমাত্র হত্যা নয়, বাংলার রাজনীতিকে আনস্টেবল করে রাখার চেষ্টা যারা করে সেই সব সুবিধাবাদীরা চিরকাল চেয়েছে বাংলার রাজনীতিকে আনস্টেবল করে রেখে নিজেদের মুনাফা লুটতে। তারাই এটা চালাচ্ছে। ক্ষমতায় আসার আগে দুই রাজনৈতিক দলের মধ্যে বহু চাপানোতর চলেছে। সেই সময় বিজেপির বিরুদ্ধে প্রধান অভিযোগ করা হয়েছিল যে তারা এলে পশ্চিমবঙ্গকে হত্যাপরিতে পরিণত করবে। কিন্তু আমরা দেখছি ক্ষমতায় জিতে আসবার পর ইতস্তত বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আক্রমণ, কয়েকটা ছোটখাটো সংঘর্ষ ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি। উপরন্তু যে দু তিনটে খুন হয়েছে সেগুলো বিজেপির দুই কর্মী, তৃণমূলের এক দুজন কর্মী। সেখানে একতরফাভাবে তৃণমূল কর্মীদের কিন্তু হত্যা করা হয়নি, বরং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিজে বলেছে, যেমন রিজু দত্তের কথাই বলতে পারি, সে সামনে এসে বসে বলছে কিভাবে বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা তাকে সেফগার্ড করেছে, তাকে তার রাজনৈতিক সম্মান প্রদান করেছে, এবং তিনি সেটা স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় এসে। কিন্তু গণতন্ত্রের বুকে আবারও রক্তের দাগ। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে মাঝ রাস্তায় গুলি করে খুন করা হলো। মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একের পর এক গুলি। সিনেমার দৃশ্য নয়, এটাই আজকের বাংলার বাস্তব। বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, হৃৎপিণ্ড পর্যন্ত এফোর ওফোর, চালকও গুরুতর আহত। অভিযোগ আরো ভয়ঙ্কর, অনেকক্ষণ ধরে মোটর বাইকে ফলো করা হচ্ছিল গাড়িটিকে। অর্থাৎ এটা কোনো আকস্মিক হামলা নয়, ঠান্ডা মাথায় পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। যে মানুষটা শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন, যিনি ভোটের ময়দানে বিজেপির ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর, তাকেই টার্গেট করে শেষ করে দেওয়া হলো। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির বিস্ফোরক অভিযোগ, এই ঘটনার নেপথ্যে সরাসরি শাসক দলের শীর্ষ নেতৃত্বের মদত রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলায় কি এখন বিরোধী রাজনীতি করা মানেই মৃত্যুকে আমন্ত্রণ? এই কেমন বাংলা, যেখানে রাজনৈতিক মতভেদ মানে গুলি, যেখানে বিরোধীদের কণ্ঠরোধ করতে রাস্তায় রক্ত ঝরছে? বাংলার মানুষ সব দেখছে, এই রক্তের হিসেব একদিন বাংলার মাটি নেবে। প্রশ্ন একটাই, কেন চন্দ্রনাথ রথকে বেছে নেওয়া হলো? চন্দ্রনাথ রথ শুধু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন না, ব্যক্তিগত জীবনেও তিনি যথেষ্ট সাফল্যের অধিকারী। একটা গোল্ডেন ক্যারিয়ার ছিল তার, সেসব ছেড়েই তিনি রাজনীতিতে এসেছিলেন। সৎ উদ্যমী এক তরুণ যুবকের এই হত্যা শুধুমাত্র নিছক চন্দ্রনাথ রথের হত্যা নয়, এর পেছনে রয়েছে একটা বড় ষড়যন্ত্র। আসুন আমাদের নিজস্ব বিশ্লেষণে যাওয়ার আগে চন্দ্রনাথ রথ সম্পর্কে কিছু তথ্য দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন কেন তাকে হঠাৎ করে টার্গেট করা হলো। শুভেন্দু অধিকারীর ডানহাত বলেই পরিচিত ছিলেন এই চন্দ্রনাথ রথ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ছেলে, জন্ম 11ই আগস্ট 1984। রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, তারপর দীর্ঘ ভারতীয় বায়ুসেনার 18টা বছরের চাকরি। জীবনের শুরুটা ছিল শৃঙ্খলা আর দেশ সেবার পথে। পরিবারের দাবি তার আসল স্বপ্ন ছিল সন্ন্যাসী হওয়া, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে আনে রাজনীতির সবচেয়ে বিস্ফোরক অন্দরে। বায়ুসেনা থেকে স্বেচ্ছাবসান নেওয়ার পর কর্পোরেট জগতে ফিউচার গ্রুপে যোগ দিলেও খুব দ্রুত তিনি হয়ে ওঠেন শুভেন্দু অধিকারীর সবচেয়ে বিশ্বস্ত ছায়াসঙ্গী। শুধু রাজনৈতিক সহকারী নন, বিরোধী দলনেতার দপ্তরের অন্দরমহলের একাধিক গোপন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন চন্দ্রনাথ। রাজনৈতিক মহলে কানাঘুষো ছিল, ভবিষ্যতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলে তার সবচেয়ে ক্ষমতাশালী আত্মসহায়ক হতেন এই চন্দ্রনাথ রথই। চন্দ্রনাথের পরিবারের রাজনৈতিক শিকড়ও গভীর। একসময় তৃণমূল ঘনিষ্ঠ হলেও শুভেন্দুর পথ ধরেই তার বিজেপিতে যোগদান। মা হাসি রথ ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। 90-এর দশকের শেষ দিকে শুভেন্দু চন্দ্রনাথ পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সেই সম্পর্ক সময়ের সাথে পরিণত হয়েছিল অটুট রাজনৈতিক আস্থায়। 2019 সালে শুভেন্দু মন্ত্রী হলে জলসম্পদ দপ্তরের আত্মসহায়ক করা হয়েছিল চন্দ্রনাথকে। এরপর শুভেন্দুর দলবদল, বিজেপিতে উত্থান, সবকিছুর মাঝেই তিনি ছিলেন ছায়ার মতন পাশে। আর সেই কারণেই বুধবার রাতে মধ্যমগ্রামের
দোহারিয়ার হামলা ঘিরে উঠেছে ভয়ঙ্কর প্রশ্ন। এটা কি শুধুই খুন, নাকি সরাসরি রাজনৈতিক টার্গেটেড অ্যাসাসিনেশন? রাতের অন্ধকারে বাইক বাহিনীর বুলেট যেন শুধু একজন মানুষকে ঝাঁঝরা করেনি, থামিয়ে দিয়েছে এক সম্ভাব্য রাজনৈতিক শক্তি কেন্দ্রের উত্থানকেও। বাংলার রাজনীতিতে এই হত্যাকাণ্ড এখন শুধুই অপরাধ নয়, এটা ক্ষমতার করিডোরে প্রবেশ করা এক রক্তাক্ত বার্তা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন শুভেন্দু অধিকারী। এত রাতে ঘটনাটা ঘটবার পর শুভেন্দু অধিকারী এসে কোনো রকম উস্কানিমূলক, প্ররোচনামূলক বার্তা দিলেন না। তিনি যথেষ্ট ঠান্ডা থাকলেন। কোনো রাজনৈতিক দলের নাম তিনি করেননি, কারোর ওপর মিথ্যে দোষারোপ করেননি। তিনি শুধুমাত্র ভরসা রেখেছেন রাজ্য পুলিশ এবং তার উচ্চপদস্থ আধিকারিকদের উপর। তিনি বললেন, এই ঘটনার তদন্ত দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীদেরকে খুঁজে বার করতে হবেই। শুভেন্দু অধিকারীর মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভেঙে পড়েছেন, কারণ যিনি হত্যা হয়েছেন তিনি তার ভাইয়ের মতন, তার অত্যন্ত কাছের। শুভেন্দু অধিকারী কিন্তু এত যন্ত্রণা দুঃখের মধ্যেও কোনো রকম প্ররোচনা দেননি। পয়েন্ট টু বি নোটেড। সাধারণত শুভেন্দু অধিকারীকে যেভাবে এতদিন পোট্রে করা হচ্ছিল যে তিনি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের সাড়ে সর্বনাশ হয়ে যাবে, তিনি নাকি রাজ্যের দাঙ্গা বাঁধিয়ে দেবেন, শুভেন্দু অধিকারীর কালকের এই অ্যাটিটিউড, কারণ মানুষকে তো বিপদের সম্মুখীন দাঁড়িয়েই সবচেয়ে ভালো চেনা যায়, তাই না? যে ঘটনা ঘটল তার এই অ্যাটিটিউড যা তিনি দেখালেন, তাতে বোঝাই গেল বিপদের মুখে, চরম ভয়াবহ পরিস্থিতির মুখে তিনি তার নার্ভ কতটা ধরে রাখতে পারেন, তিনি কতটা স্থির এবং ধৈর্যশীল। এটা প্রমাণ করে দিল শুভেন্দু অধিকারীর এই ব্যবহারের মধ্যে দিয়ে। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু যে ঘটনার সম্মুখীন হলো গোটা পশ্চিমবঙ্গ, সেই সম্পূর্ণ বিষয়টাকে খুঁটিয়ে দেখবার পর শুভেন্দু অধিকারীর কঠিন এবং কঠোর মুখে ভারাক্রান্ত হৃদয়ের কয়েকটা বার্তা দিয়েছেন। তার ফলে বোঝাই যাচ্ছে তিনি কোনো অশান্তি চাইছেন না, বিজেপি নেতৃত্ব কোনো অশান্তি চাইছে না। কারা কি জন্য এই অশান্তি বাঁধাতে চাইছে এটা এখন অনেকের কাছে স্পষ্ট। একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এর আগেই, বিজেপি ক্ষমতায় এলে এই রাজ্যে দাঙ্গা বেঁধে যাবে। আমরা কিন্তু কিছুদিন ধরে দেখছি বিজেপির মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার একটা বার্তা সকলকে দিতে চাইছেন। যারা দুদিন আগেও বিজেপি করেনি, যারা এর আগের ভোটে 2021 সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের মারধর করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, সেই সব উচ্চৃঙ্খল তৃণমূল কর্মীরা এখন প্রাণ বাঁচাতে বাইকে গেরুয়া পতাকা লাগিয়ে মাথায় গেরুয়া আবির মেখে 4 তারিখ 12টার পর থেকে রাতারাতি হঠাৎ বিজেপি হয়ে উঠেছে। এইসব রাতারাতি হঠাৎ বিজেপিরা এখন চাইছে দুটো কাজ করতে। এক, হয় এলোমেলো করে দে, মা লুটে পুটে খাই, আর না হলে বিজেপির পতাকা নিয়ে এমন কিছু ঘটনা ঘটাও, এমন কিছু কাজ করো যার ফলে রাজ্যে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। আর দাঙ্গা লেগে গেলে এর আগে বিজেপির বিরুদ্ধে যেসব প্রচার যে বা যারা করেছে যে বিজেপি ক্ষমতা এলেই সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে, সেই কথাটাই সত্য বলেই প্রমাণিত হবে। এই ইন্টেনশন কিন্তু রাজ্যের মানুষকে বুঝতে হবে। তাই আবার আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই পরিস্থিতিতে শান্ত থাকুন। একটা শ্রেণী কিন্তু চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই কথাটা প্রমাণ করতে যে কি বলেছিলাম, বিজেপি ক্ষমতা এলেই রাজ্যে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, রাজ্য জ্বলবে। তারা কিন্তু সেই কাজ করতে বদ্ধপরিকর। কত ধরনের নোংরামি যে হতে পারে তা আপনারা স্বপ্নেও ভাবতে পারছেন না। একটা বিষয় শুধু লক্ষ্য করুন, যে ঘটনা ঘটল, শুভেন্দু অধিকারীর আপ্তসায়ক তরুণ তুর্কি একটা ছেলেকে হত্যা করা হলো। চন্দ্রনাথ রথকে কোথায় হত্যা করা হলো? দেখুন, বারাসত অঞ্চলে। বুঝতেই পারছেন, মধ্যমগ্রাম, বারাসত, এই অঞ্চলগুলো হিন্দু মুসলমান কসমোপলিটন এরিয়া, যেখানে হিন্দু মুসলমান যৌথভাবে বসবাস করে। দুজনেরই সংখ্যায় প্রায় সমান সমান। এরকম একটা অঞ্চলে হত্যা করে হিন্দু যুবকের মৃত্যুর দায় মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে প্ররোচিত করে একটা দাঙ্গা লাগিয়ে এটা প্রমাণ করা কত সহজ যে বিজেপি চাইছিল দাঙ্গা করতে। বিজেপি আসা মানে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা। তাই জন্য স্থান নির্বাচনটাও হয়তো এভাবেই করা হয়েছে, এবং এর পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে তা পরিষ্কার। নির্বাচন কমিশন এমন একটা ভোট এবার আমাদের উপহার দিয়েছে যেখানে একটাও রক্তপাত হয়নি, ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিদারুণ সন্ত্রাস, তা কিন্তু এবার হয়নি। ব্যাস, এটাতেই এক শ্রেণীর লোক নির্বাচন কমিশনের ওপর বেজায় চটেছিল, কারণ তাদের এতদিনকার রাজনৈতিক ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। এই ঘটনাটা যে ঠান্ডা মাথায় ঘটানো হয়েছে, পরিকল্পনা করে ঘটানো হয়েছে, সেটা বোঝা যাচ্ছে রাজ্য পুলিশ তদন্তে নামার পর। চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে খুন করার পরেও এখনো ধরা পড়েনি মূল অভিযুক্তরা।
রাতের অন্ধকারে যারা এই হামলা চালালো তাদের খুঁজতে এখন নড়ে চড়ে বসেছে পুলিশ ও সিআইডি। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে কারা এসেছিল, কিভাবে হামলা চালিয়ে পালালো, সব দিকে তদন্ত চলছে। এমন নিখুঁত প্ল্যান করে হত্যা করে কোনো প্রমাণ না রেখে পালিয়ে যাওয়া মানে হলো এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এদিন সকাল থেকে আমরা দেখলাম গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথ বাবুর ফ্ল্যাট থেকে যশোর রোড পর্যন্ত কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি, রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ফরেন্সিক টিম। যে গাড়িতে হামলা হয়েছিল সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ, গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বারাসত মেডিকেল কলেজে 3 সদস্যের বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত সংবেদনশীল হিসাবে দেখছে। এদিকে বারাসত পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু এখন সাধারণ মানুষ অপেক্ষা করে আছে কবে দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হবে। একই দিনে রাজ্যের এদিক ওদিক যেভাবে পরপর হিংসার অশান্তির ঘটনা ঘটল, তাতে অনেকের মনেই এখন প্রশ্ন উঠছে বা রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে বিষয়টা নিয়ে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারাও পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। ইতিমধ্যেই চন্দ্রনাথ বাবুর মা তিনি ভেঙে পড়েছেন নিজের একমাত্র সম্বল, নিজের পরিবারের রোজগারের প্রতিনিধির মৃত্যুতে। এটাই তো স্বাভাবিক। তিনি বলেছেন হয়তো বিজেপির জন্য কাজ করা, বিজেপিকে ভোটে জিতিয়ে আনা, তার ফলই ভোগ করতে হলো তার ছেলেকে। আপনাদেরকে আবারও বলছি, রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখুন, দেখুন কি কি ঘটনা ঘটছে। এখনও মন্ত্রিসভা গঠন হয়নি, তার আগেই এই ঘটনাগুলো করে মন্ত্রিসভা হওয়ার আগেই বিজেপিকে বদনাম এবং মন্ত্রিসভাকে বদনাম করার চক্রান্ত চলছে। আসলে এখন তো আইন শৃঙ্খলা কারোর হাতে নেই, তাই এক শ্রেণীর লোক চাইছে ভয়ঙ্কর দিন ডেকে আনতে। সবাই সতর্ক থাকুন। এই ভিডিওর মধ্যে দিয়ে যে পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এটুকু বলি, কিছু মানুষের হারের পরও লজ্জা নেই। রেজিগনেশন তো দিলেনই না, রাজ্যপাল তিনি পরিষ্কার ঘোষণা করে দিলেন যে আগের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। এবং আগের এই নির্লজ্জদের হারের পর তাদের এই মুহূর্তে সমবেদনা জানাতে আসছেন কারা? বহিরাগতরা। সেই বহিরাগতরা যাদেরকে তারা বহিরাগত বলে দেখে দিয়েছিলেন, আজ সান্ত্বনা দেওয়ার জন্য উত্তরপ্রদেশের সেই প্রাক্তন বহিরাগতদেরই প্রয়োজন পড়ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক মানুষের সঙ্গে শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চান হোয়াটসঅ্যাপে আমি যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে, তাহলে কি করবেন, এই যে কিউআরটা রইল স্ক্যান করে নিন হোয়াটসঅ্যাপে গিয়ে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন। যাই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। দেখা হচ্ছে তাহলে আরও একটি ভিডিওতে। আর যেতে যেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।